ভারতের ভূখণ্ডে চীনা সেনারা দখলে নিয়েছে বিশাল এলাকা, বিপাকে মোদি সরকার। যুক্তরাষ্ট্রের চুক্তি মানবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে দিয়েছে লেবানন ছাড়ার হুঁশিয়ারি। 9 দিনও টিকল না যুদ্ধবিরতি, ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রকে কড়া হামলার জবাব দিয়েছে ইরান, ধ্বংস করেছে কুয়েত বাহরাইনে 8 মার্কিন স্থাপনা। যুদ্ধ শেষে খুলে গেল ইরানের ভাগ্য, ফেরত পাচ্ছে জব্দকৃত $1200 কোটি। নিজের কাঁধে নিয়েছেন পুরো বিশ্বের ভার, ছবি দিয়েই বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির পরও দখল থেকে সরছে না ইসরায়েল, সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করবে লেবানন। যুদ্ধে ইউক্রেনের হামলায় বড় সংকটে রাশিয়া, প্রথমবারের মতো পুতিন স্বীকার করলেন জ্বালানি স্বল্পতার কথা। উত্তর কোরিয়াকে ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া, তৈরি করছে 5 লাখ ড্রোন যোদ্ধা। সুপ্রিম কোর্টে মামলায় হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট, যৌন নিপীড়নের দায়ে ট্রাম্পকে জরিমানা করা হয়েছে $50 লাখ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি RTV সপ্তাহের বিশেষ সঙ্গে আছে আমি সুপ্তি রায়। ভারত চীন সীমান্তে দীর্ঘদিনের উত্তেজনা আবার নতুন আলোচনায়। এবার অভিযোগ উঠেছে অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষা এলাকায় ধাপে ধাপে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চীনা সেনাবাহিনী। স্থানীয় আদিবাসীদের দাবি, তাদের চারণভূমি, কৃষি জমি ও ঐতিহ্যবাহী এলাকাগুলোর একটি অংশ এখন চীনের নিয়ন্ত্রণে। যদিও এই অভিযোগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারতীয় প্রশাসন। হাওলাদার শামীমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লাদাখের পর এবার অরুণাচল প্রদেশ, আবারও সামনে এলো ভারত চীন সীমান্তে উত্তেজনার খবর। স্থানীয় আদিবাসীদের অভিযোগ, শুধু সীমান্তের টহল নয়, ভারতের ভেতরে ঢুকে স্থায়ীভাবে রাস্তা ও সামরিক ক্যাম্পও তৈরি করেছে চীনা সেনাবাহিনী। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি ভারতীয় প্রশাসন। ভারতের অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর কথিত অনুপ্রবেশের অভিযোগে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। অপার সুবানসিরি জেলার আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাসকারী নাহ আদিবাসী সম্প্রদায় দাবি করেছে, গেল কয়েক বছরে চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA তাদের পূর্বপুরুষদের চারণভূমি, শিকার এলাকা ও কৃষি জমির বড় একটি অংশ নিয়েছে নিজেদের নিয়ন্ত্রণে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। স্থানীয় নাহ ওয়েলফেয়ার সোসাইটি জেলা প্রশাসনের কাছে দেয়া এক স্মারকলিপিতে তুলে ধরেছে এই অভিযোগ। তাদের দাবি, তাকসিং রেভিনিউ সার্কেলের অধীন ওয়িং, পানিয়ার, মারপান, পোটরাং ও তিনদিংতাং সহ অন্তত 5টি এলাকায় অবস্থান নিয়েছে চীনা সেনারা। এসব জায়গার কয়েকটি স্থানীয়দের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ অনুযায়ী 2020 সাল পর্যন্ত স্থানীয় মানুষ যেসব এলাকায় অবাধে যাতায়াত করতেন এবং গবাদি পশু চড়াতেন, এখন সেখানে চীনা সেনারা সামরিক ক্যাম্প ও সড়ক নির্মাণ করেছে। আদিবাসী সংগঠনটির দাবি, গেল 10 থেকে 15 বছর ধরে ধাপে ধাপে ওই সীমান্ত এলাকায় নিজেদের উপস্থিতি ও অবকাঠামো বাড়িয়ে চলেছে চীন। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় বিধায়ক নাকাপ নালৌ। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এটি শুধু স্থানীয় কোনো বিরোধ নয়, বরং ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার মতে, পুরো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, আদিবাসীরা ভারতীয় সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখলেও চীনের বর্তমান আগ্রাসী মনোভাব এবং কাজের গতি নিয়ে অত্যন্ত আশঙ্কাজনক পরিস্থিতিতে রয়েছেন, যার ফলে তারা দিন দিন নিজেদের মাতৃভূমি হারাচ্ছেন বলেও আক্ষেপ প্রকাশ করেছেন। তবে এই গুরুতর অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত অরুণাচল প্রদেশ সরকার কিংবা আপার সুবানসিরি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। হাওলাদার শামীম, RTV। মধ্যপ্রাচ্যে নতুন করে শান্তির উদ্যোগ নেওয়া হলেও সামনে এসেছে বড় একটি চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন ইসরায়েল রূপরেখা চুক্তি প্রকাশের একদিনের মধ্যেই তা সরাসরি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। শুধু তাই নয়, হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল পুরোপুরি লেবানন থেকে সেনা না সরানো পর্যন্ত এই চুক্তির কোনো মূল্য নেই। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে নতুন একটি শান্তির পথ তৈরি করার চেষ্টা করছে, ঠিক তখনই সেই পথের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে হিজবুল্লাহ। ওয়াশিংটনে স্বাক্ষরিত লেবানন ইসরায়েল রূপরেখা চুক্তিকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। শুধু তাই নয়, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইসরায়েল পুরোপুরি লেবানন থেকে সেনা না সরানো পর্যন্ত এই চুক্তির কোনো মূল্য নেই। শনিবার এক বিবৃতিতে এই বার্তা দেন সংগঠনটির এই প্রধান। সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।
এর আগে গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। এর লক্ষ্য ছিল কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটিয়ে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তিভিত্তি তৈরি করা। কিন্তু চুক্তি ঘোষণার মাত্র একদিন পরেই হিজবুল্লাহর প্রধান নাঈম কাশেম কঠোর ভাষায় এর বিরোধিতা করেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই চুক্তি তাদের কাছে সম্পূর্ণ অবৈধ ও অকার্যকর। তার মতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে সমঝোতা হয়েছে তার মূল চেতনা অনুযায়ী প্রথমে ইসরায়েলকে লেবাননের পুরো ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে হবে। নাঈম কাশেম আরও অভিযোগ করেন, লেবাননের প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করার শর্তের সঙ্গে ইসরায়েলের সেনা প্রত্যাহারকে একসঙ্গে যুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। তার ভাষ্য অনুযায়ী এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লেবানন কার্যত ইসরায়েলের প্রভাবের অধীনে চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে। এদিকে এই চুক্তি নিয়ে লেবাননের ভেতরেও মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। সরকারের কয়েকটি ঘনিষ্ঠ মহল ও কিছু আইন প্রণেতা এটিকে ভবিষ্যৎ শান্তির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের বিশ্বাস এই উদ্যোগ দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে পারে। তবে বিরোধী গোষ্ঠী ও হিজবুল্লাহ সমর্থকেরা রয়েছে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে। বৈরুত সহ কয়েকটি এলাকায় হয়েছে বিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, এই চুক্তিকে লেবাননের তুলনায় ইসরায়েলি বেশি সুবিধা পাচ্ছে। চুক্তি ঘোষণার সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদা বলেন, এটি লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধার, বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরা ও দীর্ঘমেয়াদী শান্তির পথে প্রথম পদক্ষেপ। অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার বলেন, দুই দেশের জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে সেই লক্ষ্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ। তবে মাঠের বাস্তবতা এখনও দেখাচ্ছে ভিন্ন চিত্র। গেল ফেব্রুয়ারিতে ইরানকে ঘিরে যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালায়। এরপর ইসরায়েল লেবাননে ব্যাপক সামরিক অভিযান শুরু করে এবং কয়েকটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। চলতি বছরের মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননে নিহত হয়েছেন 4000-এরও বেশি মানুষ। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছেন অন্তত 37 জন ইসরায়েলি সেনা। সাম্প্রতিক যুদ্ধবিরতিও টেকেনি বেশিক্ষণ, আর হিজবুল্লাহর বার্তায় নতুন এই রূপরেখা চুক্তিও পড়ে গেছে বড় ধরনের অনিশ্চয়তার মুখে। হাওলাদার শামীম, RTV। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির চুক্তি টিকল না 9 দিনও। আবারও শুরু হয়েছে হামলা পাল্টা হামলা। হরমুজ প্রণালীর একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনায় জড়িয়েছে দেশ দুটি। এক পক্ষ ড্রোন হামলার অভিযোগ তুলছে, অন্য পক্ষ বলছে যুদ্ধবিরতি ভেঙেছে ওয়াশিংটন। যুদ্ধবিরতির চুক্তি টিকল না 9 দিনও। এর মধ্যে আবারও মুখোমুখি হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। শুরু হয়েছে হামলা পাল্টা হামলা। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে দেশ দুটি একে অপরকে দোষারোপ করে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বাড়াচ্ছে উত্তেজনা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথমে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালিয়েছে বলে জানায় মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে এই ঘটনায় কড়া বার্তা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল ইরান, আর সেই চুক্তি মেনে চলেছে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, চুক্তি বাস্তবায়ন নিয়ে কোনো অভিযোগ থাকলে আলোচনার পথ খোলা ছিল, কিন্তু সহিংসতার জবাব দেওয়া হয়েছে সহিংসতার মাধ্যমেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। তাদের দাবি, প্রতিশ্রুতি ভেঙেছে ওয়াশিংটন। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। IRGC আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি হলে তাদের প্রতিক্রিয়া হবে আরও ব্যাপক ও কঠোর। একই সুর শোনা গেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজির বক্তব্যেও। এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার নীতি ও যুদ্ধবিরতির প্রতি কোনো সম্মান দেখাননি। তার মতে, যুক্তরাষ্ট্রের এই হামলা যুদ্ধবিরতির বেপরোয়া লঙ্ঘনেরই শামিল। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার একমুখী হামলাকারী একটি ড্রোন কার্গো জাহাজে আঘাত হানে। এতে কেউ হতাহত না হলেও নিরাপত্তার কারণে ওই অঞ্চলে অবস্থানরত 11,000-এর বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে। পরে 17 জুন উভয় পক্ষ 14 দফা সমঝোতায় পৌঁছায়, যেখানে সংঘাত বন্ধের পাশাপাশি বাণিজ্যিক জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়েও সম্মতি হয়েছিল। তবে মাত্র 9 দিনের মাথায় নতুন এই হামলা পাল্টা হামলার ঘটনায় সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়েই আবারও দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
শুক্তি রায়, RTV। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। একদিকে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর দাবি করছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে পাল্টা জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। সামনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও মাঠের পরিস্থিতি বলছে সামরিক উত্তেজনা আবারও ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। একদিকে ইরানে নতুন করে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে তার জবাবে কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুদ্ধ থামাতে আলোচনা চললেও মাঠের বাস্তবতা যেন এগোচ্ছে ঠিক উল্টো দিকেই। আর যুদ্ধবিরতির পরও যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা যেন নতুন করে নিচ্ছে ভয়াবহ রূপ। রোববার এক বিবৃতিতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের ঘাঁটি সহ মোট ৮টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। IRGC আরও দাবি করেছে, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসন বা উস্কানির জবাব আরও কঠোরভাবে দেয়া হবে। তাদের ভাষ্য অনুযায়ী লক্ষ্যবস্তু ছোট হোক কিংবা বড়, যে কোনো হামলার পাল্টা জবাব হবে ভয়াবহ। এই ঘোষণার কিছু সময় আগেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায় তারা আবারও ইরানের ভেতর সামরিক অভিযান পরিচালনা করেছে। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে বিস্ফোরণের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এরই মধ্যে হরমুজ প্রণালীতেও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকম দাবি করেছে, পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, হামলাটি ইরানি করেছে। এরপর যুক্তরাষ্ট্র পাল্টা সামরিক পদক্ষেপ নেয় বলে জানানো হয়। সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যখন দুই দেশ একদিকে শান্তি আলোচনায় বসেছে, অন্যদিকে পাল্টাপাল্টি সামরিক অভিযানের অভিযোগও রয়েছে অব্যাহত। হাওলাত শামীম, RTV। বহু বছর ধরে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ আর কূটনৈতিক টানাপোড়েনের পর ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে সামনে এসেছে নতুন এক দাবি। তেহরানের ভাষ্য অনুযায়ী সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। পাশাপাশি আটকে থাকা $1200 কোটি ফেরত পাচ্ছে দেশটি। যদিও এই বিষয়ে এখনো ওয়াশিংটন বা দোহার পক্ষ থেকে আসেনি কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা। একসময় যে অর্থ আটকে রেখে ইরানের উপর চাপ সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্র, সেই অর্থেরই $600 কোটি ফেরত দেবার দাবি উঠেছে এখন। শুধু তাই নয়, তেল খাতের নিষেধাজ্ঞাও তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। তবে কি বহু বছরের সংঘাত পেরিয়ে এবার নতুন সমীকরণে হাঁটছে ইরান ও যুক্তরাষ্ট্র? ইরানের সরকারি বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে জানা যায়, সোমবার কোম শহর সফরকালে এ ঘোষণা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। একই সঙ্গে কাতারের ব্যাংকে আটকে থাকা ইরানের $1200 কোটি মধ্যে প্রথম ধাপে $600 কোটি ফেরত পেতে যাচ্ছে দেশটি। সেই সাথে বাকি অর্থ ধাপে ধাপে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান পেজেশকিয়ান। তার মতে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা ও ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফলে এসেছে এই অগ্রগতি। তার কাছে এটি হলো ইরানের জনগণের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। পাশাপাশি যুদ্ধের সময় ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী ও সরকারের ঐক্যের প্রশংসা করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অর্থনৈতিক ও সামরিক চাপের মধ্যে ইরানকে দুর্বল করার চেষ্টা করেছিল, তবে সফল হয়নি সেই পরিকল্পনা। একই সঙ্গে তিনি জানান, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। দেশটির পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হবে এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। তবে এই দাবির বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ইরানের সরকারি বার্তা সংস্থা মেহের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের বক্তব্য প্রকাশ করলেও আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। তাই $600 কোটি ছাড় ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে এখন পর্যন্ত দেখা হচ্ছে ইরানের একপাক্ষিক দাবি হিসেবে। শুক্তি রায়, RTV।
কখনো রাজনীতির মঞ্চে আবার কখনো সোশ্যাল মিডিয়ার পর্দায় যেভাবেই হোক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এবার এআই দিয়ে বানানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তৈরি করেছে নতুন বিতর্ক। গ্রিক পুরাণের টাইটান অ্যাটলাসের সঙ্গে নিজের অবস্থান মিলিয়ে প্রকাশ করা সেই ছবি ঘিরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। অর্পিতা জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কখনো রাজনীতির মঞ্চে কখনো সোশ্যাল মিডিয়ার পর্দায় ডোনাল্ড ট্রাম্প জানেন কিভাবে থাকতে হয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবারও তার ব্যতিক্রম হলো না। একটি ছবি, নেই কোনো ক্যাপশন, তবুও কয়েক ঘন্টার মধ্যেই সেটি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। ট্রুথ সোশ্যালে ছবিটি দেখা যায় ট্রাম্প হাঁটু গেড়ে বসে আছেন, গায়ে জড়ানো যুক্তরাষ্ট্রের পতাকা আর কাঁধে যেন পুরো পৃথিবীর ভার। এক নজরে ছবিটি মনে করিয়ে দেয় গ্রিক পুরাণের টাইটান অ্যাটলাসকে। পুরাণে অ্যাটলাস ছিলেন এক শাস্তিপ্রাপ্ত টাইটান। দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহের পর তাকে চিরকাল আকাশমণ্ডলের ভার বহন করতে হয়। সময়ের সঙ্গে শিল্পকর্মে তাকে পৃথিবী কাঁধে বহনকারী চরিত্র হিসেবেও দেখানো হয়েছে। সে প্রতীকের সঙ্গে নিজেকে মিলিয়ে ট্রাম্প যেন এক ধরনের বার্তা দিয়েছেন, বিশ্বের ভার নাকি তার কাঁধেই। তবে তিনি সরাসরি কিছু বলেননি। ছবির নিচে কোনো ব্যাখ্যা ছিল না, ফলে ব্যাখ্যার জায়গায় তৈরি হয়েছে দর্শক, সমর্থক ও সমালোচকদের জন্য। এই ছবি প্রকাশের সময়টাও ছিল গুরুত্বপূর্ণ। এর আগের তিনি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন ও সামরিক অবকাঠামোতে হামলা চালায় বলে আল জাজিরা ও অ্যাক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে। তাই অনেকেই এই ছবিটিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার সঙ্গে মিলিয়ে দেখছেন, যেন যুদ্ধ, কূটনীতি ও বৈশ্বিক চাপের মাঝখানে ট্রাম্প নিজেকে একা দাঁড়িয়ে থাকা নেতা হিসেবে তুলে ধরতে চাইছেন। এটাই প্রথম নয়, এর আগেও ট্রাম্প এআই তৈরি ছবি পোস্ট করে বিতর্কে পড়েছিলেন। চলতি বছর একটি ছবিতে তাকে যিশু খ্রিস্টের মতো অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে দেখা যায়, পরে সমালোচনার মুখে সেই পোস্ট সরিয়ে নেওয়া হয় বলে দ্য গার্ডিয়ান জানিয়েছে। অর্পিতা জাহান, RTV। শান্তি চুক্তি হয়েছে ঠিকই, কিন্তু লেবানন ও ইসরায়েল সীমান্তে এখনো ফেরেনি স্বাভাবিক পরিস্থিতি। একদিকে পুরো সীমান্ত জুড়ে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে লেবানন, অন্যদিকে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত অবস্থান থেকে না সরার কথা জানিয়েছে ইসরায়েল। আর এতেই নতুন চুক্তির বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যুদ্ধ থামানোর জন্য হয়েছে চুক্তি, কিন্তু এখনও কাটেনি সীমান্তের উত্তেজনা। এমন পরিস্থিতিতে এবার বড় এক ঘোষণা দিল লেবানন। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন পুরো সীমান্ত জুড়ে মোতায়েন করা হবে সেনাবাহিনী। অন্যদিকে ইসরায়েলও বলছে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তাদের সেনারা 1 ইঞ্চিও সরবে না। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, দেশের পুরো ভূখণ্ডে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অংশ হিসেবেই নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। সেনাবাহিনী মোতায়েন করা হবে ইসরায়েল সীমান্ত পর্যন্ত। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি। বৈঠকে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি নিয়ে হয় আলোচনা। পরে অ্যাডমিরাল কুপার লেবাননের সেনাপ্রধান রডলফ হাইকালের সঙ্গেও বৈঠক করেন। লেবাননের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে দেশের নিরাপত্তা পরিস্থিতি ও পুরো অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী দক্ষিণ লেবাননের নিরাপত্তা নিশ্চিত করা এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হয়েছে লেবাননের সেনাবাহিনীর উপর। তবে এখনই সীমান্ত থেকে সেনা সরাতে রাজি নয় ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের লক্ষ্য নেই তাদের। তবে হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা 1 মিলিমিটারও পিছু হটবে না। চুক্তি স্বাক্ষরের পর মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের লেবানন সফরের দিনই এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেল আবিব। হাওলাদার শামীম, RTV। 3 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার সামনে এসেছে নতুন এক বাস্তবতা। ইউক্রেনের ধারাবাহিক হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার কথা প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে যুদ্ধের প্রভাব এবার শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাশিয়ার অভ্যন্তরীণ জ্বালানির নিরাপত্তাতেও স্পষ্ট হয়ে উঠছে। একই সঙ্গে সংকট মোকাবেলায় দেশটিকে নিতে হচ্ছে বিশেষ পদক্ষেপ। সুপ্তি রায়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 3 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি।
ইউক্রেনের একের পর এক হামলায় এবার রাশিয়ার জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে সংকটকে এতদিন গুরুত্ব দিয়ে প্রকাশ্যে আলোচনা করা হয়নি, সেটি এখন ক্রেমলিনের জন্য হয়ে উঠেছে নতুন মাথা ব্যথার কারণ। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন জানান, ইউক্রেনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার জ্বালানি অবকাঠামো, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। সংকট মোকাবেলায় ইতোমধ্যে একটি বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে বলেও তিনি জানান। এনবিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলা জোরদার করেছে ইউক্রেন। এর প্রভাব পড়েছে রাশিয়ার বিভিন্ন অঞ্চল ও দখলকৃত ক্রিমিয়ায়। কোথাও কোথাও পেট্রোল পাম্পে জ্বালানি নিতে দীর্ঘ লাইনও দেখা যায়। এদিকে ড্রোন হামলার মাধ্যমে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগ ও সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ানোর কৌশল নিয়েছে ইউক্রেন। রোববার নিজের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার কংগ্রেসে দেওয়া ভাষণে পুতিন জানান, এখন কঠিন সময় পার করছে তার দেশ, তবে এই সংকট রাশিয়ার জনগণকে আরও দৃঢ় করছে বলেও তার মন্তব্য। পরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি ও ডিজেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করেন। এনবিসির প্রতিবেদনটি বলছে, রোববার সরকারি ছুটির দিনও পুতিনের এই বৈঠক ডাকা থেকেই বোঝা যায় বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে ক্রেমলিন। পরে সাংবাদিকদের তিনি জানান, এখন সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করা এবং ক্রিমিয়ার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। এদিকে গত সপ্তাহে মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ক্রিমিয়া সহ রাশিয়ার 12টি অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালায় ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও বলছেন, রাশিয়ার যুদ্ধ ক্ষমতা দুর্বল না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। একই সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দি সিবিহাও বলেছেন, এখন রাশিয়ার উচিত যুদ্ধ নয়, আলোচনার টেবিলে বসে সমাধানের পথ খুঁজে বের করা। এখন দেখার বিষয় মস্কো সেই আহ্বানে সাড়া দেয় নাকি যুদ্ধ আরও দীর্ঘ করে। সুপ্তি রায়, RTV। যুদ্ধক্ষেত্রে কয়েকশো ডলারের একটি ছোট্ট ড্রোনও মুহূর্তে বদলে দিতে পারে পুরো যুদ্ধের চিত্র। এই বাস্তবতা থেকে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের অভিজ্ঞতা থেকেই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে ড্রোন পরিচালনায় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটি। আর এই পদক্ষেপকে প্রতিবেশী উত্তর কোরিয়া হুমকি ও যুদ্ধের ভবিষ্যৎ বিবেচনায় দেশটির অন্যতম বড় সামরিক সংস্কার হিসেবে দেখছে। যুদ্ধক্ষেত্রে এখন শুধু ট্যাঙ্ক, কামান বা যুদ্ধ বিমানই সবকিছু নয়। কয়েকশো ডলারের একটি ছোট ড্রোনও মুহূর্তেই বদলে দিতে পারে পুরো যুদ্ধের চিত্র। সেই বাস্তবতা থেকেই এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির লক্ষ্য সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে ড্রোন চালনায় দক্ষ করে তোলা। যুদ্ধের নতুন বাস্তবতায় তাই বড় ধরনের সামরিক পরিবর্তনের পথেই হাঁটছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় 5 লাখ সদস্যকে ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে ড্রোন যোদ্ধা হিসেবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ ব্যাক বলেছেন, ভবিষ্যতে প্রতিটি সেনা সদস্য যেন নিজের ব্যক্তিগত অস্ত্রের মতোই ড্রোন ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এই কর্মসূচি। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। আনগিউব্যাক আরও বলেন, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাত দেখিয়ে দিয়েছে স্বল্প খরচের বিপুল সংখ্যক ড্রোন এখন যুদ্ধের ধরনই বদলে দিচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ প্রশিক্ষণের জন্য প্রায় 11,000 বাণিজ্যিক ড্রোন সংগ্রহ করা হবে। 2029 সালের মধ্যে সেই সংখ্যা বাড়িয়ে 60,000-এ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করছে সিউল। এছাড়া 2030 সালের মধ্যে 20,000-এর বেশি স্বল্প মূল্যের একবার ব্যবহারযোগ্য যুদ্ধ ড্রোন সংগ্রহের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এছাড়া নিজেদের তৈরি নিজস্ব প্রযুক্তি দূরপাল্লার হামলাকারী লুকাস ড্রোনের উৎপাদনও দ্রুত বাড়াতে চায় দেশটি। একই সঙ্গে শুধু আক্রমণ নয়, প্রতিরক্ষার দিকেও গুরুত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়া। ড্রোন প্রতিহত করতে লেজার প্রযুক্তি ও উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্র ব্যবহারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান ড্রোন সক্ষমতাকে। এর আগে 2022 সালে উত্তর কোরিয়ার 5টি ড্রোন দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় ঢুকে পড়েছিল। তখন দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমান ও আক্রমণকারী হেলিকপ্টার প্রায় 100 রাউন্ড গুলি ছুড়লেও একটি ড্রোনও ভূপাতিত করতে পারেনি। সেই ঘটনা দেশটির নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা হিসেবেই সামনে আসে। সমর বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার ফলে উত্তর কোরিয়ার ড্রোন সক্ষমতা দ্রুতই বাড়ছে। ইউক্রেন যুদ্ধ থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতাও পিয়ংইয়ংয়ের সামরিক শক্তিকে আরও আধুনিক করে তুলেছে। এদিকে একই দিনে উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উন্নত রকেট আর্টিলারি ব্যবস্থার পরীক্ষাও তদারকি করছেন।
ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে দীর্ঘদিনের একটি আইনি মামলা আবারও আলোচনায়। যৌন নিপীড়নের অভিযোগে ক্ষতিপূরণ দেওয়ার রায় চ্যালেঞ্জ করে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি। তবে সেই আবেদন গ্রহণ করেনি আদালত। ফলে বহাল থাকছে নিম্ন আদালতের আগের রায়। তাই ওই ভুক্তভোগী ইজিন ক্যারেলকে প্রায় 61 কোটি টাকা অর্থাৎ 50 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। প্রায় 30 বছর আগের যৌন নিপীড়নের অভিযোগ, সেই অভিযোগে আদালতের রায় 50 লাখ ডলার বা প্রায় 61 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। সেই রায় বাতিল করতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেখানেও মেলেনি স্বস্তি। সোমবার ট্রাম্পের আবেদন গ্রহণ করেনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ফলে বহাল থাকছে 2023 সালে জুরি বোর্ডের দেয়া রায়, অর্থাৎ ইজিন ক্যারেলকে প্রায় 61 কোটি টাকা অর্থাৎ 50 লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাচ্ছেন না ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, ঘটনার সূত্রপাত 1996 সালে। ম্যাগাজিন লেখক ও সাবেক টেলিভিশন উপস্থাপক ইজিন ক্যারেল ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেন। নিউ ইয়র্কের একটি বিলাসবহুল বিপণী বিতানের ড্রেসিং রুমে নাকি তাকে যৌন নিপীড়ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও শুরু থেকে ট্রাম্প এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আসছিলেন, তবে 2023 সালে জুরি বোর্ড ক্যারেলের অভিযোগকে বিশ্বাসযোগ্য বলে রায় দেয়। একই সঙ্গে 2022 সালে প্রকাশ্যে ক্যারেলকে মিথ্যাবাদী বলে মন্তব্য করায় ট্রাম্পকে মানহানির জন্য দায়ী করা হয়। সেই রায় বাতিলের আবেদন করে ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দিতে থাকেন। বিচার চলাকালে নাকি এমন কিছু সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল যা জুরি বোর্ডের সিদ্ধান্তকে অন্যায্যভাবে প্রভাবিত করেছে। তাদের অভিযোগ, বিশেষ করে আরও 2 নারীর সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়েছিল, যারা কয়েক দশক আগে ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন। অন্যদিকে ক্যারেলের আইনজীবীরা বলেন, ওই 2 নারীর সাক্ষ্য এই মামলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের অভিযোগের ধরনও ছিল প্রায় একই। তাই মামলাটি নতুন করে শুনানির কোনো প্রয়োজন নেই বলেও তারা আদালতকে জানান। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ট্রাম্পের আবেদন শুনানির জন্য গ্রহণ করেনি। প্রথা অনুযায়ী কেন আবেদন খারিজ করা হয়েছে সেই বিষয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি আদালত। এমনকি কোনো বিচারপতির ভিন্ন মতও নথিভুক্ত হয়নি। তবে আইনি লড়াই এখানেই শেষ নয়। পৃথক আরেকটি মানহানি মামলায় ইজিন ক্যারেলকে আরও 8 কোটি 30 লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দেওয়ার রায়ও চ্যালেঞ্জ করেছে ট্রাম্প। সেই আপিলের শুনানি এখনো বাকি। সুপ্তি রায়, RTV। দর্শক, সপ্তাহের বিষয় এই পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতের ভূখণ্ডে চীনা সেনারা দখলে নিয়েছে বিশাল এলাকা, বিপাকে মোদি সরকার। যুক্তরাষ্ট্রের চুক্তি মানবে না হিজবুল্লাহ, ইসরায়েলকে দিয়েছে লেবানন ছাড়ার হুঁশিয়ারি। 9 দিনও টিকল না যুদ্ধবিরতি, ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রকে কড়া হামলার জবাব দিয়েছে ইরান, ধ্বংস করেছে কুয়েত বাহরাইনে 8 মার্কিন স্থাপনা। যুদ্ধ শেষে খুলে গেল ইরানের ভাগ্য, ফেরত পাচ্ছে জব্দকৃত 1200 কোটি ডলার। নিজের কাঁধে নিয়েছেন পুরো বিশ্বের ভার, ছবি দিয়েই বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির পরও দখল থেকে সরছে না ইসরায়েল, সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করবে লেবানন। যুদ্ধে ইউক্রেনের হামলায় বড় সংকটে রাশিয়া, প্রথমবারের মতো পুতিন স্বীকার করলেন জ্বালানি স্বল্পতার কথা। উত্তর কোরিয়াকে ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে দক্ষিণ কোরিয়া, তৈরি করছে 5 লাখ ড্রোন যোদ্ধা। সুপ্রিম কোর্টে মামলায় হেরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট, যৌন নিপীড়নের দায়ে ট্রাম্পকে জরিমানা করা হয়েছে 50 লাখ ডলার। দর্শক, এই ছিল সপ্তাহের বিষয়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।